ল্যামার্কের মতবাদ প্রকাশের প্রায় 50 বছর পর আরেকজন ব্রিটিশ প্রকৃতিবিদ তার অভিব্যক্তি সম্পর্কে যুগান্তকারী এক মতবাদ প্রচার করেন। পরবর্তীকালে যা প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা থিওরি অফ ন্যাচারাল সিলেকশন নামে প্রসিদ্ধ হয়। কে এই বিজ্ঞানী, তার তার মতবাদটাই বা কি, সেই সম্পর্কেই আজকে আমরা জানব। ল্যামার্কের মতবাদ প্রচারের প্রায় 50 বছর পর যে বিজ্ঞানীর অভিব্যক্তি সম্পর্কিত মতবাদ, যা প্রাকৃতিক নির্বাচন মতবাদ নামে পরিচিত, সমগ্র বিজ্ঞান মহলে আলোড়নের সৃষ্টি করে দেয়, তিনি আর কেউ নন, তিনি হলেন চার্লস রবার্ট ডারউইন, একজন ব্রিটিশ প্রকৃতিবিদ। ডারউইনের কথা মনে পড়লেই তোমাদের প্রত্যেকেরই প্রায় একজন বয়স্ক সাদা দাড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা মানুষের ছবি মনে পড়ে। তার কারণ বেশিরভাগ বইতেই ডারউইনের এইরকমই একটি ছবি থাকে, তাই তোমাদের প্রত্যেকেরই মানস চক্ষে এরকমই একটা ছবি মনে আসে ঠিকই। কিন্তু এই ডারউইন যখন তার অভিব্যক্তি সম্পর্কিত যে যুগান্তকারী মতবাদ, সেই মতবাদের যখন রসদ সংগ্রহ করা শুরু করেছিলেন, তখন কিন্তু তিনি মাত্র 22 বছরের এক যুবক ছিলেন। এই 22 বছরের যুবক ডারউইন HMS বিগল নামে এক জাহাজে করে 1831 থেকে 1835 পর্যন্ত আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের উপকূল এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ পর্যবেক্ষণ করেছিলেন। বিশেষত দক্ষিণ আমেরিকার ইকুয়াডরের পশ্চিম দিকে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ বা গ্যালাপাগোস আইল্যান্ডে তিনি যে পর্যবেক্ষণ করেছিলেন, সেই পর্যবেক্ষণেরই কিন্তু ফলাফল হিসেবে তিনি তার অভিব্যক্তি সম্পর্কিত মতবাদ প্রচার করেন, এবং সেটা 1859 খ্রিস্টাব্দে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইতে তিনি তার মতবাদ লিপিবদ্ধ করেন। এই বই প্রকাশের 1 বছর আগে, অর্থাৎ 1858 সালে আরেকজন ব্রিটিশ প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেসের সঙ্গে যৌথভাবে ডারউইন কিন্তু অরিজিন অফ স্পিসিস বলে একটি রচনাতে নিজেদের অভিব্যক্তি সম্পর্কিত মতামত প্রকাশ করেন। তাই বর্তমানে কিন্তু ডারউইনের যে অভিব্যক্তি সম্পর্কিত মতবাদ, সেই মতবাদের সঙ্গে ওয়ালেসও, মানে আলফ্রেড রাসেল ওয়ালেসও যে সমানভাবে যুক্ত, সেটা কিন্তু মনে করা হয়। তো এই ডারউইনের যে মূল যে মতবাদের যে মূল বিষয়গুলো, অর্থাৎ মূল যে প্রতিপাদ্যগুলো, সেই প্রতিপাদ্যগুলো কি কি? ডারউইনবাদের প্রথম প্রতিপাদ্যটি হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি বা প্রডিগ্যালিটি অফ রিপ্রোডাকশন। ডারউইনের মতে প্রত্যেকটা জীব অত্যাধিক হারে বংশবৃদ্ধি করতে চায়, এটাই তাদের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে কি হয়? এর ফলে জ্যামিতিক হারে অথবা গাণিতিক হারে, মানে এক্সপোনেনশিয়াল রেটে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে একটা স্ত্রী স্যালমন মাছ যদি প্রজনন ঋতু আসে, তাহলে প্রায় 3 কোটি ডিম পারে, কিন্তু এত সংখ্যক কি অপত্য তা থেকে জন্মগ্রহণ করে? আবার একই রকমভাবে হাতি তাদের জীবনে কিন্তু খুব কম সংখ্যক বাচ্চা দেয়।
তবে সমস্ত বাচ্চা যদি তারা পরিণত হতো এবং তারা যদি বংশবিস্তার করত, তাহলে কিন্তু হাতির সংখ্যা অনেক বেশি হয়ে যেত। কিন্তু বাস্তবে এটা কিন্তু দেখতে পাওয়া যায় না। বাস্তবে কোনো একটা জীব যত পরিমাণ অপত্যই তৈরি করুক না কেন, কিংবা যত পরিমাণ ধরো ডিমই উৎপন্ন করুক না কেন, সেগুলো কিন্তু প্রত্যেকটা ডিম থেকেই কিন্তু অপত্য জন্মগ্রহণ করে না, অথবা অত্যাধিক হারে যদি কোনো কারণে অপত্য জন্মগ্রহণ করে, তার মধ্যেও কিন্তু সব অপত্য বেঁচে থাকে না। 2 নম্বর যে প্রতিপাদ্যটা রয়েছে, সেই 2 নম্বর প্রতিপাদ্যটা হলো সীমিত খাদ্য ও বাসস্থান, অর্থাৎ কনস্ট্যান্সি অফ ফুড অ্যান্ড স্পেস। এই সীমিত খাদ্য ও বাসস্থান মানে কনস্ট্যান্সি অফ ফুড অ্যান্ড স্পেস, এই ঘটনাটিকেই কিন্তু ডারউইন ওই আগের যে প্রতিপাদ্যটা, অর্থাৎ ওই অত্যাধিক হারে বংশবৃদ্ধি করার যে ক্ষমতা, কিন্তু তার ফলেও যে তোমার অপত্যের সংখ্যা একটা নির্দিষ্ট থাকা, বা জীবের সংখ্যা একটা নির্দিষ্ট থাকা, যে কারণ, সেই কারণ হিসেবে কিন্তু এটাই বলেছেন যে সারা পৃথিবীতে ভূপৃষ্ঠের যে আয়তন, সেই আয়তন কিন্তু নির্দিষ্ট, আয়তন তো কোনোভাবে বাড়ছে না, সেটা কিন্তু নির্দিষ্ট, এবং তার ফলে বাসস্থানের পরিমাণও নির্দিষ্ট, এবং সেই অনুযায়ী খাদ্যের পরিমাণও কিন্তু নির্দিষ্ট। খাদ্য কিন্তু অনবরত ক্রমশ যে বেড়ে চলেছে তা কিন্তু নয়, খাদ্যের পরিমাণও নির্দিষ্ট। এই যে সীমিত খাদ্য এবং বাসস্থান, অর্থাৎ সমগ্র পৃথিবীতে যে বাসস্থান এবং খাদ্যের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাই কিন্তু জীবের সংখ্যা একটা নির্দিষ্ট রাখার প্রধান কারণ বলে ডারউইন মনে করেছিলেন। 3 নম্বর প্রতিপাদ্য যেটা, সেটা হলো অস্তিত্বের জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। জীবের যেহেতু জ্যামিতিক হারে বা গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটছে, এবং যেহেতু খাদ্য এবং বাসস্থান সীমিত রয়েছে, মানে খাদ্য বাসস্থান যেহেতু বাড়ছে না, ওদিকে সংখ্যা বৃদ্ধিও যেহেতু হচ্ছে, তাই কি হয়, প্রত্যেকটা জীব বেঁচে থাকার জন্য সবসময় প্রতিযোগিতা করে। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাকেই ডারউইন বলেছেন অস্তিত্বের জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বলতে কি বোঝায়? জীবের জ্যামিতিক বা গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। ডারউইন এই ধরনের সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বলেছেন। এই অস্তিত্বের জন্য সংগ্রাম আবার 3 রকমের হতে পারে। প্রথম যেটা, সেটা হলো অন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল। একই প্রজাতির, মানে একটা নির্দিষ্ট প্রজাতির যে সমস্ত জীবগুলো রয়েছে, তাদের বাসস্থান মোটামুটি একই রকমের হয়, অর্থাৎ একই রকম জায়গায় তারা বসবাস করে, এবং তাদের খাদ্যের যে অভ্যাস, সেই খাদ্যের অভ্যাসটাও কিন্তু একই রকমের। তাই একই রকমের খাদ্য এবং একই রকমের বাসস্থানের জন্য কিন্তু একই রকমের, মানে একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই বা বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে দেখা যায়। এটাই হলো অন্তঃপ্রজাতির সংগ্রাম। অর্থাৎ অন্তঃপ্রজাতি সংগ্রাম বলতে বোঝায় একই প্রজাতির বিভিন্ন সদস্যদের খাদ্য ও বাসস্থান একই রকমের হওয়ায় এদের সংখ্যা বৃদ্ধি পেলে নিজেদের মধ্যে যে সংগ্রাম শুরু হয় তাকেই অন্তঃপ্রজাতি সংগ্রাম বা স্বপ্রজাতির সংগ্রাম বা ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল বলে। যেমন ধরো জঙ্গলে হরিণ শিকারের জন্য বাঘেদের মধ্যে যে সংগ্রাম,
সেই সংগ্রামটা কিন্তু অন্তঃপ্রজাতির সংগ্রাম, বা এক টুকরো খাবারের জন্য কাকেদের মধ্যে যে সংগ্রাম সেটা কিন্তু অন্তঃপ্রজাতির সংগ্রাম। 2 নম্বর হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্টারস্পেসিফিক স্ট্রাগল। বিভিন্ন প্রজাতির জীবেরা তারাও কিন্তু বেঁচে থাকার জন্য একই রকমের লড়াই বা সংগ্রাম করছে। যদিও বিভিন্ন প্রজাতির জীবেদের খাদ্য এবং বাসস্থান সাধারণভাবে আলাদা আলাদা হয়, কিন্তু তার মধ্যেও সবসময় যে খুব বেশি পার্থক্য থাকে তা নয়। আবার বেশি পার্থক্য থাকলেও শুধুমাত্র অস্তিত্ব রক্ষার জন্য, বেঁচে থাকার জন্য বা আত্মরক্ষার জন্যও কিন্তু বিভিন্ন জীবেরা, বিভিন্ন প্রজাতির জীবেরা নিজেদের মধ্যে সংগ্রাম করে। এই সংগ্রামটাই হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্টারস্পেসিফিক স্ট্রাগল। তাহলে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলতে কি বোঝায়? খাদ্য ও বাসস্থানের জন্য যে কোনো 2 বা তার অধিক প্রজাতির জীবের মধ্যে বাঁচার জন্য যে সংগ্রাম দেখা যায় তাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বা বিষম প্রজাতি সংগ্রাম বা ইন্টারস্পেসিফিক স্ট্রাগল বলে। যেমন বলা যেতে পারে উদাহরণ হিসেবে, ব্যাঙ একদিকে কীটপতঙ্গকে খায়, আবার ব্যাঙদেরকে কিন্তু সাপ খেয়ে নেয়, আবার ময়ূর কিন্তু সাপও খায়, ব্যাঙও খায়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এই যে খাদ্য খাদক সম্পর্ক, সেই খাদ্য খাদক সম্পর্কটা কিন্তু বিভিন্ন প্রজাতির জীবের মধ্যেই ছড়িয়ে রয়েছে। তার মানে বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রজাতির জীবেরা নিজেরা পরস্পর লড়াই করছে বা সংগ্রাম করছে, তাই এটা হলো একটা আন্তঃপ্রজাতির সংগ্রামের উদাহরণ। 3 নম্বর যেটা উনি বলেছিলেন সেটা হলো প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম বা স্ট্রাগল উইথ এনভায়রনমেন্ট। প্রকৃতিতে খরা, বন্যা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ সবসময়ই ঘটছে, এবং সেই প্রতিকূল পরিবেশের সঙ্গে আমরা অনবরত লড়াই করে চলেছি। আমরা মানে সমস্ত জীব সম্প্রদায় কিন্তু অনবরত লড়াই করে চলেছি। এই লড়াইয়ের মধ্যে যারা লড়াইয়ের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় যারা জয়ী হয় তারাই কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারে, বাদবাকিরা কিন্তু মারা যায়। তাহলে এই যে প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ, সেই প্রাকৃতিক প্রতিকূল পরিবেশের সঙ্গে অনবরত তাহলে জীবেদেরকে কিন্তু লড়াই করে বেঁচে থাকতে হয়। যেমন এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে উত্তর এবং মধ্য আমেরিকাতে একটা বিশেষ ধরনের পাখি দেখা যেত, কোয়েল পাখি আর কি। সেই উত্তর এবং মধ্য আমেরিকার যে কোয়েল পাখি, সেই কোয়েল পাখি কিন্তু ওখানকার প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের সঙ্গে লড়াই করে সেই লড়াইয়ে পরাজিত হয়ে কিন্তু সেই উত্তর এবং মধ্য আমেরিকা থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এর পরের যে প্রতিপাদ্য অর্থাৎ 4 নম্বর যে প্রতিপাদ্যটা রয়েছে, সেই প্রতিপাদ্যটা হলো প্রকরণ বা ভেদ বা পরিবৃত্তি বা ভ্যারিয়েশন। ডারউইনের মতে পৃথিবীতে 2টি জীব অবিকল একেবারেই কিন্তু হতে পারে না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে যতই জীব থাকুক না কেন, মানে একই প্রজাতির জীব থাকুক না কেন, তারা কিন্তু কোনোভাবেই একই রকমের হতে পারে না। আমরা জানি যে এর আগে আমরা যদিও বংশগতির মধ্যে এই বিষয়টা সম্পর্কে আরও ডিটেলে জেনেছি, কিন্তু ডারউইনের প্রতিপাদ্যগুলো যখন বলছি, অর্থাৎ ডারউইন যখন তার প্রতিপাদ্যগুলো রচনা করেছিলেন, তখন কিন্তু এই মেন্ডেলিয়ান জেনেটিক্স বা মেন্ডেলের বংশগতি সূত্রের কিন্তু আবিষ্কার হয়নি। মেন্ডেল তখন কিন্তু তার বংশগতি সূত্রের কোনোভাবেই কোনো মানে আবিষ্কার হয়নি। উনি সেই সময় কিন্তু সেই ধরনের কোনো ঘোষণা করেননি। সুতরাং তার অনেক আগেরই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে।
এবং সেই ক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতে ডারউইন কিন্তু এটা মনে করতেন যে কোনোভাবেই কিন্তু পৃথিবীতে একই প্রজাতির জীব সম্পূর্ণ একই রকমের হতে পারে না, এবং এই যে পার্থক্য, মানে একই প্রজাতির দুটো জীবের মধ্যে যে পার্থক্য, সেটাকেই কিন্তু ডারউইন ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন বলেছেন। তো ভেদ বা প্রকরণ বলতে ডারউইনের মত অনুযায়ী কি বলা যায় না, ডারউইনের মতে অবিরত জীবন সংগ্রামের ফলে জীবদেহে কিছু কিছু পার্থক্যের সৃষ্টি হয়, যা প্রজননের মাধ্যমে অপত্যের দেহে সঞ্চারিত হয় এবং শেষে বৈশিষ্ট্য রূপে প্রতিষ্ঠিত হতে থাকে। আকার ও আকৃতিগত এই সব পার্থক্যকে ডারউইন পরিবৃত্তি বা ভেদ বা প্রকরণ বলেছেন। যদি এই যে ভেদের সংজ্ঞা বা প্রকরণের সংজ্ঞাটা যেটা দিলাম, এই সংজ্ঞাটা মানে এর থেকেও আরও মানে প্রকরণের যে সঠিক সংজ্ঞা, আরও অ্যাকিউরেট ডেফিনিশন, সেটা কিন্তু তোমরা বংশগতি অধ্যায়েই পেয়েছো। তো যদি তোমাদের প্রকরণ কাকে বলে প্রশ্ন আসে, তখন তোমরা ওইখানে যেরকমভাবে প্রকরণের সংজ্ঞা বলা হয়েছিল, অর্থাৎ একই প্রজাতির অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে আকার আকৃতিগত বা আচরণগত যে পার্থক্যসূচক বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায় তাকেই প্রকরণ বা ভেদ বলে, এটাই বলবে। ওই সংজ্ঞার সঙ্গে এই সংজ্ঞার খুব বেশি পার্থক্য নেই, তবুও যদি ডারউইনের মত অনুযায়ী ভেদ বা প্রকরণ বলতে কি বোঝো এই রকমের কোনো প্রশ্ন আসে, তখন কিন্তু এখন যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞাটাই দেবে। এই সংজ্ঞাটা অনেক বেশি সিম্পলিফাইড ওয়েতে, অনেক সরলভাবে বলা রয়েছে। আর যদি শুধুমাত্র প্রকরণ কাকে বলে আসে, তখন আগে যেটা বললাম, মানে বংশগতির অধ্যায়ে যেটা বলা হয়েছিল সেরকমভাবে বলবে। এবার এই যে প্রকরণ বা ভেদ রয়েছে, ডারউইন সেই প্রকরণ বা ভেদকে দুটি ভাগে কিন্তু ভাগ করেছিলেন। কিছু ভেদকে তিনি বলেছিলেন অনুকূল প্রকরণ বা অনুকূল ভেদ, এবং কিছু প্রকরণ বা ভেদকে বলেছিলেন প্রতিকূল প্রকরণ বা প্রতিকূল ভেদ। তার মতে যে সকল প্রকরণ জীবন সংগ্রামে অর্থাৎ জীবের বেঁচে থাকার পক্ষে সহায়ক, অর্থাৎ জীবে বেঁচে থাকতে গেলে সাহায্য করে, তাদেরকেই অনুকূল প্রকরণ বা অনুকূল ভেদ বলে। আর যে সকল প্রকরণ জীবন সংগ্রামে সাহায্য করে না, অর্থাৎ জীবের বেঁচে থাকার পক্ষে সহায়ক নয়, সেই ধরনের প্রকরণ বা ভেদকেই বলা হয় প্রতিকূল প্রকরণ বা প্রতিকূল ভেদ। ডারউইনের মত অনুযায়ী ছোট ছোট যে ধারাবাহিক পরিবর্তনগুলো ঘটে চলেছে, সেই ধারাবাহিক পরিবর্তনগুলোই কিন্তু প্রজাতি সৃষ্টির জন্য দায়ী। অর্থাৎ উনি মনে করেছিলেন যে অনবরত কিন্তু প্রত্যেকটা প্রজাতির জীবের মধ্যেই ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ খুব ছোট ছোট পরিবর্তন ঘটে চলেছে। সেই পরিবর্তনগুলো ক্রমশ একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সঞ্চারিত হওয়ার ফলে আস্তে আস্তে নতুন প্রজাতির সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ করে কোনো যদি পরিবর্তন ঘটে, সেই হঠাৎ করে পরিবর্তন ঘটা সম্পর্কে কিন্তু উনি কিছু মন্তব্য করেননি। এই হঠাৎ করে কোনো পরিবর্তন ঘটাকে কি বলে সেটা আমরা কিন্তু বংশগতির অধ্যায়ে পড়েছি। হঠাৎ করে কোনো পরিবর্তন ঘটাকে, অর্থাৎ এক্ষেত্রে মনে রাখতে হবে যে হঠাৎ করে জীবদেহে যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো অবশ্যই জিনে হঠাৎ করে পরিবর্তন ঘটে যায়। তো এই জিনে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন, স্থায়ী পরিবর্তন ঘটে, সেটাকে বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন। সেটা আমরা পরবর্তীকালে জেনেছি, মানে যত বিজ্ঞানে অগ্রগতি হয়েছে তত আমরা জানতে পেরেছি। কিন্তু ডারউইনের সময় এই সম্পর্কে কিন্তু কোনো ধারণা ছিল না, এবং ডারউইনের নিজেরও এই সম্পর্কে ধারণা ছিল না। তিনি এই হঠাৎ করে ঘটে যাওয়া পরিবর্তনগুলোকে প্রকৃতির খেলা বলে কিন্তু, বা স্পোর্টস অফ নেচার বলে কিন্তু কোনো গুরুত্বই দেননি।
এর পরের যে প্রতিপাদ্যটা, সেই প্রতিপাদ্যটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। এবং ডারউইনের মতবাদের এই প্রতিপাদ্যটিই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে কিন্তু ডারউইনের মতবাদকে, অভিব্যক্তি সম্পর্কিত মতবাদকে অনেক সময় প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরিও কিন্তু বলা হয়ে থাকে। তো এই প্রাকৃতিক নির্বাচন মতবাদের বিষয়টা কি, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন বলতে আসলে কি বোঝায়? সরি, প্রাকৃতিক নির্বাচন বলতে বোঝায় যে প্রাকৃতিক পদ্ধতিতে দীর্ঘ ভৌগোলিক সময়কাল ধরে অনুকূল প্রকরণযুক্ত জীবগুলি বেঁচে থাকতে ও অস্তিত্ব রক্ষা করতে সক্ষম হয় এবং প্রজনন দ্বারা নতুন প্রজাতি সৃষ্টি করে, তাকেই বলে প্রাকৃতিক নির্বাচন। এর মানে কি? এর মানে হলো অস্তিত্বের জন্য যখন কোনো জীব সংগ্রাম করছে, তখন এই যে সমস্ত প্রকরণগুলো অনুকূল প্রকরণ এবং যে জীবের মধ্যে ওই অনুকূল প্রকরণগুলো বেশি পরিমাণে রয়েছে, সেই জীবগুলোই কিন্তু জীবন সংগ্রামে বেশি সুবিধা লাভ করে বা বেশি সুবিধা ভোগ করে, এবং তার ফলে তারা অন্য যে জীবগুলোর সঙ্গে লড়াই করছে সেই জীবগুলোর মধ্যে যদি প্রতিকূল ভেদ বা প্রতিকূল প্রকরণগুলো বেশি পরিমাণে থাকে, তখন কিন্তু সেই জীবগুলো পরাজিত হয়, পরাজিত সৈনিকের মতো পৃথিবী থেকে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে অনুকূল মানে জীবন সংগ্রামে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা বেশি সুযোগ সুবিধা ভোগ করে প্রতিকূল প্রকরণযুক্ত জীবেদের তুলনায়। তার ফলে অনুকূল প্রকরণযুক্ত জীবেরাই কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে বা টিকে থাকে। এই ঘটনাটিকেই কিন্তু ডারউইন প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন বলেছিলেন। পরবর্তীকালে প্রায় 1864 সালে একজন ব্রিটিশ দার্শনিক হারবার্ট স্পেন্সার তার প্রিন্সিপালস অফ বায়োলজি বইটিতে এই প্রাকৃতিক নির্বাচনকেই যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বলে মন্তব্য করেন। তোমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম প্রশ্ন থাকে যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই মন্তব্যটি কোন বিজ্ঞানীর, এবং তোমরা অনেকেই সেক্ষেত্রে এই মন্তব্যটি ডারউইনের বলে লিখে থাকো, কিন্তু আসলে কিন্তু এই মন্তব্যটি ডারউইনের নয়। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বা যোগ্যতমের উদ্বর্তন এই মন্তব্যটি আসলে কিন্তু হারবার্ট স্পেন্সারের। সুতরাং যদি তোমাদের এমসিকিউ দেয়া থাকে, মানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, ওরকমভাবে ধরো প্রশ্নে বলা রয়েছে যোগ্যতমের উদ্বর্তন মন্তব্যটি কোন বিজ্ঞানীর বলে, সেই অপশানের মধ্যে ধরো চার্লস ডারউইনও দেয়া রয়েছে এবং হারবার্ট স্পেন্সারও দেয়া রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই হারবার্ট স্পেন্সার এই উত্তরটাতেই দাগ দেবে, কোনোভাবেই কিন্তু চার্লস ডারউইন লিখবে না, ঠিক আছে? তারপর এর পরের যে প্রতিপাদ্য, সেই পরের প্রতিপাদ্যটি হলো নতুন প্রজাতির উৎপত্তি বা অরিজিন অফ নিউ স্পিসিস। এবার কয়েক প্রজন্ম ধরে যদি কোনো প্রজাতির জীবের মধ্যে কোনো বিশেষ জীবগোষ্ঠী, অর্থাৎ যারা আর কি অনুকূল প্রকরণযুক্ত বা যোগ্য, এই জীবেরাই অস্তিত্ব রক্ষা করার অধিকার লাভ করে এবং বাকিরা অবলুপ্ত হয়ে যায়, তাহলে কি হয়, ওই অনুকূল প্রকরণগুলোই ওই বিশেষ জীবগোষ্ঠীতে একত্রিত হয়, অর্থাৎ
পুঞ্জীভূত হয়। কিভাবে একত্রিত হয় বা পুঞ্জীভূত হয়? মানে ক্রমাগত বংশ পরম্পরায় ওই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় এবং তার মাধ্যমেই একত্রিত হচ্ছে সেটা বলা হচ্ছে। এবং তার ফলে কি হয়, যত নতুন প্রজন্ম তৈরি হয় সেই নতুন প্রজন্মগুলোর মধ্যে ওই পার্থক্যসূচক বৈশিষ্ট্যগুলো আরও বড় আকারে দেখা দিতে থাকে। তার ফলে নতুন প্রজন্মের সঙ্গে পূর্ব প্রজন্ম অর্থাৎ আগের যে প্রজন্ম, সেই আগের প্রজন্মের জীবের মধ্যে কিন্তু আস্তে আস্তে অনেক বেশি পার্থক্য দেখা দিতে থাকে এবং এই বৈসাদৃশ্যযুক্ত উত্তর পুরুষ অর্থাৎ বৈসাদৃশ্যযুক্ত পরবর্তী প্রজন্মই কিন্তু নতুন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়। অর্থাৎ নতুন প্রজাতি এইরকমভাবেই কিন্তু ডারউইনের মত অনুযায়ী হয়ে থাকে। মানে এক কথায় বলতে গেলে কোনো একটা জীব কোনো একটা প্রজাতির বিশেষ জীবগোষ্ঠী যারা আর কি অনুকূল প্রকরণযুক্ত, যারা জীবন সংগ্রামে অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করে, তাদের সেই বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয় এবং সেই বৈশিষ্ট্যগুলো পুঞ্জীভূত হয় বা একত্রিত হয় পরবর্তী প্রজন্মতে এবং তার ফলে পরবর্তী প্রজন্মের জীবগুলো অনেক বেশি পার্থক্যযুক্ত হয়ে যায় পূর্ববর্তী প্রজন্মের জীবের তুলনায় এবং এইভাবেই কিন্তু ডারউইনের মত অনুযায়ী নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই হলো ডারউইনবাদের প্রধান প্রধান প্রতিপাদ্য। ল্যামার্কবাদ সম্পর্কে বলার সময় যেরকম জিরাফের গলা লম্বা হওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছিল ল্যামার্কবাদের আলোতে, অর্থাৎ ল্যামার্কবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ যেরকমভাবে আলোচনা করা হয়েছিল, ঠিক সেরকমভাবেই ডারউইনবাদের ওপর ভিত্তি করেও কিন্তু এই ব্যাখ্যা করা যায়। অর্থাৎ কেন জিরাফের গলা লম্বা হয়েছে বা কিভাবে লম্বা হয়েছে সেটা কিন্তু ডারউইনও তার মতবাদ অনুযায়ী কিন্তু ব্যাখ্যা করেছেন। ডারউইনের মতে প্রাচীন পৃথিবীতে একটি নির্দিষ্ট জিরাফের গোষ্ঠীর মধ্যে বা জিরাফের পপুলেশনের মধ্যে বিভিন্ন জিরাফের কিন্তু বিভিন্ন উচ্চতার জিরাফ ছিল, অর্থাৎ বিভিন্ন উচ্চতার গলাযুক্ত জিরাফ কিন্তু ছিল, অর্থাৎ বিভিন্ন প্রকরণ ছিল, যেটা ডারউইন নিজেই বলেছিলেন যে একটি জীবের মধ্যে বিভিন্ন ধরনের প্রকরণ বা ভেদ থাকে। ঠিক সেরকমভাবেই জিরাফের পপুলেশনের মধ্যে এরকম বিভিন্ন প্রকরণযুক্ত জিরাফ ছিল। এবার এর মধ্যে যেগুলির গলা যথেষ্ট লম্বা ছিল না তারা উঁচু গাছের পাতার নাগাল পেত না, ফলে তারা গাছের পাতা যথেষ্ট খেতে পেত না এবং খেতে না পারার কারণে তারা কিন্তু আস্তে আস্তে মারা যায় অথবা প্রজনন করতে অক্ষম হয়। এরা ক্রমশ তার ফলে অবলুপ্ত হয়ে যায়। অন্যদিকে লম্বা গলার প্রকরণযুক্ত জিরাফগুলি যথেষ্ট খেতে পেয়ে অনেক সংখ্যক অপত্য সৃষ্টি করে। এভাবেই আস্তে আস্তে তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়, অর্থাৎ অভিযোজিত হয় এবং যোগ্যতম লম্বা গলাযুক্ত প্রাণী প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় এবং ভৌগোলিক সময়কালে নতুন লম্বা গলা বিশিষ্ট জিরাফের প্রজাতি সৃষ্টি করে। এইভাবে কিন্তু প্রাকৃতিক নির্বাচনের সাহায্যে এখনকার বা বর্তমানের যে লম্বা গলাযুক্ত জিরাফ, সেই লম্বা গলাযুক্ত জিরাফের সৃষ্টি কিভাবে হয়েছিল তার ব্যাখ্যা করা যায়। ডারউইনের মতবাদ অভিব্যক্তির ইতিহাসে এক আলোড়ন সৃষ্টিকারী মতবাদ, কিন্তু এই মতবাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাগুলোই এখন আমরা দেখব। ডারউইনবাদের প্রথম যে সীমাবদ্ধতা সেটা হলো প্রকরণের সৃষ্টি এবং তার বংশগতি সম্পর্কে ধারণার অভাব। ডারউইন তার মতবাদে প্রকরণের উৎপত্তি
এবং তার কিভাবে বংশানুক্রমিক সঞ্চারণ ঘটে সেই সম্পর্কে কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ডারউইন প্রকরণ বা ভেদ সম্পর্কে মন্তব্য করেছিলেন, কিন্তু সেই প্রকরণটা কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে সেটা একটা প্রজন্মের জীব থেকে পরবর্তী প্রজন্মের জীবের মধ্যে চলে আসছে অর্থাৎ সঞ্চারিত হচ্ছে, সেই সম্পর্কে কিন্তু তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। 2 নম্বর যে সীমাবদ্ধতা সেটা হলো যোগ্যতমের আবির্ভাব নিয়ে ধারণার অভাব। ডারউইন তার মতবাদে যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অব দ্য ফিটেস্টের যে মূল ধারণা, অর্থাৎ যেটা উনি আসলে প্রাকৃতিক নির্বাচন বলেছিলেন, মানে যোগ্য যে সমস্ত জীবেরা রয়েছে, মানে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা রয়েছে, তারাই প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়, এটাই তিনি বলেছিলেন। পরবর্তীকালে যেটা হারবার্ট স্পেন্সার যোগ্যতমের উদ্বর্তন বলেছিলেন, সেই সম্পর্কে কিন্তু তিনি মতামত দিয়েছিলেন, কিন্তু যোগ্যতমের আবির্ভাব বা অ্যারাইভাল অব দ্য ফিটেস্ট নিয়ে কিন্তু তিনি কোনো মন্তব্য করতে পারেননি। অর্থাৎ কিভাবে হঠাৎ করে বিভিন্ন জীবের, মানে একটা নির্দিষ্ট প্রজাতির জীবের একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে কিভাবে হঠাৎ করে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আবির্ভূত হয় এবং সেই বৈশিষ্ট্যটা আবির্ভূত হওয়ার জন্য কিভাবে সেই জীবগোষ্ঠীটা পৃথিবীতে বেঁচে থাকতে পারে, মানে এক কথায় যোগ্যতমের আবির্ভাব কিভাবে হয়, সেই সম্পর্কে কিন্তু ডারউইন কোনো মন্তব্য করতে পারেননি। 3 নম্বর যেটা সেটা হলো প্রাকৃতিক নির্বাচনের সীমাবদ্ধতা। কেবলমাত্র বেঁচে থাকার পক্ষে অনুপযুক্ত জীবেরাই প্রজননে কম সক্ষম হয় না বা মারা গিয়ে অবলুপ্ত হয় না। অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, যেমন বন্যা, খরা, ভূমিকম্প, এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের ফলেও কিন্তু যোগ্যতম যে জীব তারাও কিন্তু মারা যায়। অর্থাৎ জীবের মৃত্যুতে অনেক সময় কিন্তু প্রাকৃতিক নির্বাচনও কার্যকরী হয় না। এই সম্পর্কে কিন্তু ডারউইনের মতবাদে কোনো ব্যাখ্যা নেই। 4 নম্বর হলো মিউটেশনের ধারণার অভাব। ডারউইন কিন্তু অভিব্যক্তির ক্ষেত্রে মিউটেশন বা পরিব্যক্তির যে ভূমিকা রয়েছে সেই সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। ডারউইন কি বলে প্রকরণ সম্পর্কে বলেছিলেন ঠিকই, কিন্তু মিউটেশন সম্পর্কে, অর্থাৎ হঠাৎ করে যে পরিবর্তনগুলো ঘটে সেটা সম্পর্কে কিন্তু তিনি কোনো ধারণা দিতে পারেননি। তিনি সেটাকে প্রকৃতির খেলা বা স্পোর্টস অফ নেচার বলে কিন্তু উপেক্ষা করেছিলেন, এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। তাহলে দেখতে পেলে ডারউইনের মতবাদ যতই যুগান্তকারী হোক না কেন, ডারউইনের মতবাদের মধ্যেও কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা থাকার কারণেই কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ 20 শতকে কিন্তু আরও যখন বিজ্ঞানের অগ্রগতি হয়, তারপরে বিভিন্ন বিজ্ঞানী মিলে সম্মিলিতভাবে ডারউইনের মতবাদকে নতুন রূপে, নতুন আঙ্গিকে প্রকাশ করেন, যা নয়া ডারউইনবাদ বা ডারউইনিজম নামে পরিচিত। এই নিও ডারউইনিজম বা নয়া ডারউইনবাদ বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়? ডারউইনবাদ বা নিও ডারউইনিজম বলতে কি বোঝায়? দ্য ভ্রিস, গোল্ডস্মিথ, হ্যালডেন, ডবঝানস্কি প্রমুখ বিজ্ঞানীরা আণবিক জীববিদ্যা, জেনেটিক্স, বাস্তুবিদ্যা বা ইকোলজি প্রভৃতি আধুনিক জীববিজ্ঞানের আলোতে ডারউইনবাদ ব্যাখ্যা করেন। একেই নয়া ডারউইনবাদ বা নিও ডারউইনিজম বলে এবং এই মতবাদ অনুযায়ী প্রকরণের উৎস হিসেবে পরিব্যক্তি বা মিউটেশনকেই কিন্তু চিহ্নিত করা হয়। অর্থাৎ এই নয়া ডারউইনবাদ বা নিও ডারউইনিজমের মাধ্যমে কিন্তু
আহ, অনেক আধুনিক জীববিজ্ঞানের সাহায্যে কিন্তু অভিব্যক্তি বা বিবর্তনকে ব্যাখ্যা করা হয়, যার মধ্যে আণবিক জীববিদ্যা বা মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা এবং বাস্তুবিদ্যা বা ইকোলজি, এই ধরনের বিভিন্ন আধুনিক জীববিজ্ঞানের সাহায্যে কিন্তু এই অভিব্যক্তি সম্পর্কে অভিব্যক্তির ব্যাখ্যা দেয়া হয়। তাহলে দেখতে পেলে যে আহ, অভিব্যক্তি সম্পর্কিত ডারউইনের মতবাদ কীরকম ছিল, কেন ডারউইনের মতবাদ এত গুরুত্বপূর্ণ, এবং এত গুরুত্বপূর্ণ মতবাদ হওয়া সত্ত্বেও ডারউইনের মতবাদের কি কি সীমাবদ্ধতা ছিল সেগুলো তোমরা দেখতে পেলে। তাহলে এই মতবাদগুলো কিন্তু এই মতবাদের প্রত্যেকটা যে প্রতিপাদ্যগুলো রয়েছে সেই প্রতিপাদ্যগুলো খুব ভালোভাবে তোমরা পড়বে, বিশেষত আম, অস্তিত্বের জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যোগ্যতমের উদ্বর্তন, এগুলো খুবই ভালোভাবে পড়বে। আম, তাহলে আজকের জন্য এটুকুই থাক। পরের ক্লাসে আমরা অভিব্যক্তির বাদবাকি অংশগুলো সম্পর্কে জানবো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।